আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেছি। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি। আমি দীর্ঘদিন যাবৎ ইউসিসিতে যুক্তিবিদ্যা পাঠদান করে আসছি। আজকে আমাদের মানবিক জ্ঞানের ধারাবাহিক ক্লাসে আমরা আজকের ক্লাসটি সাজিয়েছি যুক্তিবিদ্যা ৩য় অধ্যায় এবং আজকের ৩য় অধ্যায়ের বিষয়টা হচ্ছে যুক্তির উপাদান। তো আজকের ক্লাসটা আমরা কিভাবে সাজিয়েছি? আজকের ক্লাসে আমরা হাজার যে এমসিকিউ আছে, এইখান থেকে গুরুত্বপূর্ণগুলো যেগুলো পড়লে হুবহু পরীক্ষায় কমন আসবে বা হুবহু না আসলেও যাতে তোমরা সলভ করতে পারো বা উত্তর দিতে পারো এভাবে সাজানো হয়েছে এবং এগুলোতে সহজ ব্যাখ্যা আমরা দান করব। এই ব্যাখ্যার মাধ্যমে সিকিউ এর একটা স্ট্রং বেসিক হবে যার মাধ্যমে সিকিউ সলভ করার সমাধান। আচ্ছা আমরা তাহলে আমাদের ক্লাসে যাই। আমরা যদি প্রথম যে কোশ্চেনটা আছে এটা হচ্ছে আশ্রয় বাক্যের উপর নির্ভর করে যে বাক্য পাওয়া যায় তাকে বলে কি? এখানে অপশন আছে ৪ টা। প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য, সাধারণ যুক্তি বাক্য, সিদ্ধান্ত। এখানে আমরা জানি উত্তর হবে সিদ্ধান্ত। কেন সিদ্ধান্ত? কারণ আমরা জানি একটা যুক্তি বাক্যে কি করা হয়? একটা যুক্তি বাক্যে মানে যুক্তিবিদ্যায় কি করা হয়? জানা বিষয় থেকে অজানা বিষয়ে কমন করা হয়। ঠিক একইভাবে এখানে কিছু মানে আশ্রয় বাক্য দেওয়া থাকে, সেই আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে আমরা একটা সিদ্ধান্তে যাই। তো এখানে হবে উত্তর হবে সিদ্ধান্ত। এরপরে পরবর্তীতে যদি আমরা যাই, যুক্তিবিদ্যায় বাক্য বলতে কি বোঝায়? এটা হচ্ছে জাস্ট এই যে মানে ট্রান্সলেশন, এই যে প্রপোজিশন যেটা এটা ব্যাখ্যা তেমন কিছু নাই। এরপরে যুক্তিবাক্যে কোথায় ব্যবহৃত শব্দগুলো পদ হয়? আমরা জানি যুক্তিবাক্যে কি থাকে? পদ থাকে, ২ টা পদ থাকে, উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ। তাহলে যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় যে শব্দগুলো ব্যবহৃত হয় এগুলোকে আমরা পদ বলবো। পরবর্তীতে তাহলে অবধারণ কি? অবধারণ বলতে আমরা কি বুঝি? অবধারণ হচ্ছে একটি মানসিক ধারণা। অবধারণ আসলে এটা অবধারণ একটি মানসিক ধারণা। অবধারণে কি করা হয়? আমরা এক বা একাধিক বিষয়কে নিয়ে চিন্তা করে নতুন একটি সিদ্ধান্ত নেই। যেমন অবধারণ হচ্ছে যে প্রত্যেকটি যুক্তিবাক্য একটা অবধারণ যেখানে আমরা কি করি? জানা বিষয় থেকে অজানা বিষয়ে গমন করি। এখানে বলা হয়েছে কোন শব্দগুলোর মাধ্যমে সংযোজক প্রকাশিত হয়েছে? এখানে বা, অথবা, এরপরে আছে যদি, তবে, হয়, নয় এবং নতুবা। আমরা যদি দেখতে পারি এখানে সংযোজক বলতে কি বোঝায়? যুক্তি বাক্যে উদ্দেশ্য ও বিধেয়কে কি যুক্ত করে যেটা সেটাই হচ্ছে সংযোজক। তো এইখানে হচ্ছে কি যদি তবে এটা হচ্ছে সংযোজক হিসেবে ব্যবহৃত হয়। এরপরে আছে কোনটি? টার্ম শব্দটি কোন শব্দ থেকে এসেছে? আমরা জানি টার্ম ইংরেজি শব্দ, এর বাংলা হচ্ছে পদ, যেটা এসেছে ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে। টার্মিনাসের অর্থ হচ্ছে কি? টার্মিনাসের অর্থ হচ্ছে প্রান্ত বা সীমা। যেহেতু যুক্তিবাক্যের সংযোজকের ২ প্রান্তে বা যুক্তিবাক্যের ২ পাশে তোমার যে শব্দ যুগল থাকে এই শব্দ যুগলকেই বলা হয় কি? যুক্তিবাক্য ২ টি পদ, উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ। এজন্য হচ্ছে এই যে টার্মিনাস আছে, এই টার্মিনাসটাকে হচ্ছে বলা হয় তোমার হচ্ছে যে মানে টার্ম শব্দটা সেটা টার্মিনাস আছি। এগুলো কি? এগুলো কি পদযোগ্য শব্দ, পদ নিরপেক্ষ শব্দ, সহপদযোগ নাকি পদ অযোগ্য শব্দ? এখানে এই শব্দগুলো যদি আমরা দেখি, এই শব্দগুলো হবে পদ নিরপেক্ষ শব্দ। আমরা জানি শব্দ কয় প্রকার? ৩ প্রকার। একটা হচ্ছে পদযোগ্য শব্দ, আরেকটা হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ, আর একটা হচ্ছে সহপদযোগ্য শব্দ। তাহলে পদযোগ্য শব্দ কোনগুলো? পদযোগ্য শব্দ হচ্ছে যে শব্দগুলো কারো সহযোগিতা ছাড়াই নিজের কোনো বাক্যে ব্যবহৃত হতে পারে। যেমন হতে পারে কলম, যেমন কলমটি হয় সুন্দর, বা মানুষ হয় মরণশীল। আর সহপদযোগ্য কি? যে শব্দগুলো নিজে ব্যবহার হতে পারে না কোনো যুক্তিবাক্যে কিন্তু অন্য পদের সাহায্যে ব্যবহৃত হতে পারে সেগুলো হচ্ছে সহপদযোগ্য শব্দ। যেমন যেমন টিটা খানাখানি, যেমন কলমটি হয় সুন্দর। এখানে কি কলমটি এই টিটা নিজে ব্যবহৃত হতে পারে না কিন্তু কলমের সাথে ব্যবহৃত হয়েছে, এই জন্য আমরা এই টিকে বলবো কি সহপদযোগ্য শব্দ। আর পদ নিরপেক্ষ শব্দ যেগুলো কি সাধারণত আশ্চর্য বাদক শব্দ যেগুলো হয়ে থাকে, যেমন উ, আহ, ছি, এই শব্দগুলো নিজেও ব্যবহৃত হইতে পারে না, কারো সাহায্যেও ব্যবহৃত হইতে পারে না। এইগুলোকে বলতে পারি আমরা কি পদ নিরপেক্ষ শব্দ। তাহলে পদযোগ্য শব্দ কোনগুলো? যেগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে। যেমন আমরা বলতে পারি যেসব আমরা স্বাধীন মানুষ আছে। আবার তোমাদের মধ্যে কিছু মানুষ দেখবা যে তারা স্বাধীন না। তারা হচ্ছে কি বাবু খাইছো, মানে বাবু খাইছে কিনা এর উপরে তার খাওয়া নির্ভর করে।
এই জন্য কি সে কি স্বাধীন না, তাহলে সে কি পদযোগ্য শব্দের মধ্যে পড়বে না। পদ নিরপেক্ষ, সরি, সেগুলো পদযোগ্য শব্দের মধ্যে পড়বে না, সেগুলো হচ্ছে কি তার নির্ভর করে আরেকজনের উপর। আচ্ছা, আর হচ্ছে পদ নিরপেক্ষ হচ্ছে যেগুলো কোনো পদে ব্যবহার করা যাবে না, আর সহপদযোগ্য হচ্ছে যে কি এক অপরের সাথে ব্যবহার করতে পারে। তাহলে আমাদের এখানে উত্তর হবে পদনিরপেক্ষ শব্দ। যুক্তি বাক্যে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায়? আমরা ব্যাপ্যতা বলতে কি বুঝি? ব্যাপ্যতা বলতে বোঝায় পদের পরিমাণগত দিক বা পদের প্রসারতাকে বোঝায়। তাহলে এখানে ব্যাপ্যতা বলতে কি বোঝাবে? ব্যাপ্যতাকে বলতে বোঝাবে পদের ব্যাপকতা। তা আমরা ব্যাপ্যতা বলতে বুঝতে পারি যে একটি শব্দ মানে পরিমাণগত দিক থেকে যার যার উপর আরোপিত হবে সমস্ত কিছুর যোগফল। যেমন আমরা যদি মানুষ বলি, মানুষ পদের ব্যাপ্যতা কি হবে? রহিম, করিম, রাম, শ্যাম, যদু, মধু, যত মানুষ আছে সকল মানুষের যে যোগফল, এই যোগফলটা হবে হচ্ছে কি এই যে মানুষ পদের ব্যাপ্যতা। তাহলে কি হয়? ব্যাপ্যতা বলতে বোঝায় পদের। আচ্ছা, নিচের কোনটি যুক্তিবাক্য নয়? আমরা জানি কি একটা যুক্তিবাক্য হতে হলে কি হতে হয়? তার তিনটা উপাদান থাকতে হয়। উদ্দেশ্য পদ, আর হচ্ছে বিধেয় পদ এবং একটা সংযোজক থাকতে হয়। তাহলে এইখানে আমরা দেখতেছি এই যে তন্নি, এটা হচ্ছে উদ্দেশ্য পদ, এরপরে হচ্ছে যে মেধাবী, এটা হচ্ছে বিধেয় পদ, এটা সংযোজক। তাহলে এটা কি যুক্তিবাক্য। একইভাবে আকাশ উদ্দেশ্য পদ, নীল বিধেয় পদ, সংযোজক, এটাও যুক্তিবাক্য। এটা হচ্ছে কি দুধ উদ্দেশ্য পদ, সাদা বিধেয় পদ, সংযোজক আছে, এটাও যুক্তিবাক্য। এখানে কি কলমটি আমার, উদ্দেশ্য আছে এবং কি আছে বিধেয় আছে, কিন্তু কোনো সংযোজক নাই। তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি এইটা, যে যে কোনটি যুক্তিবাক্য নয়। তাহলে ডি যুক্তিবাক্য নয়। আচ্ছা, এরপরে যদি আমরা যাই, টিটা খানাখানি শব্দগুলো কোন ধরনের শব্দ? আমরা একটু আগে দেখতে পাচ্ছি যে যেই শব্দগুলো কি নিজে ব্যবহৃত হতে পারে স্বাধীনভাবে যুক্তিবাক্যে, কিন্তু যদি অন্য শব্দের সাথে যায় ব্যবহৃত হতে পারে, সেগুলো হচ্ছে কি তোমার সহপদযোগ্য শব্দ। তাহলে টিটা খানাখানি এই শব্দগুলো নিজে ব্যবহার করতে পারে না, যেমন স্বাধীন ব্যবহৃত হয়, কিন্তু কলমটি হয় সুন্দর, এখানে ব্যবহৃত হয়। তাহলে পরবর্তীতে আহ, যুক্তিবিদ সুইনবার্নের ব্যাপকতার ক্রম কোনটি? আচ্ছা, যুক্তিবিদ সুইনবার্ন ব্যাপ্যতার একটা নিয়ম দিছে, যেটা আমরা দেখতে পারি কি এখানে কোনটা হবে এ যুক্তিবাক্য। এটা বোঝাচ্ছে এ যুক্তিবাক্য। এ যুক্তিবাক্যের ব্যাপ্য কোনটা? এ যুক্তিবাক্যের আমরা জানি সাবজেক্ট ব্যাপ্য। ই যুক্তিবাক্যের কোনটা ব্যাপ্য? বি দিয়ে বোঝাচ্ছে এখানে বোথ। ই যুক্তিবাক্যের সাবজেক্ট এবং প্রেডিকেট দুইটাই ব্যাপ্য। এবং আই যুক্তিবাক্যের কোনটা ব্যাপ্য? আই যুক্তিবাক্যের এন দিয়ে বোঝাচ্ছে নান, কোনোটাই ব্যাপ্য না। আর ও যুক্তিবাক্যে শুধু প্রেডিকেট ব্যাপ্য। তো যুক্তিবাদ সুইনবার্নের ব্যাপ্যতার নিয়ম। তাহলে সঠিক উত্তর এটা। আচ্ছা, এরপরে উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকে প্রকাশিত চিত্র 1 এ চিত্র 2 এ নির্দেশ করে কি? চিত্র 1 এ কি দেখতে পাচ্ছি? এস সাবজেক্ট প্রেডিকেট উভয় পদই ব্যাপ্য, উভয় পদই অব্যাপ্য, সাবজেক্ট প্রেডিকেট উভয় পদই অব্যাপ্য, এবং চিত্র 2 এ সাবজেক্ট প্রেডিকেট উভয় পদই ব্যাপ্য। তাহলে উভয় পদই অব্যাপ্য থাকে কোন বাক্যে? আমরা জানি উভয় পদই অব্যাপ্য থাকে বিশেষ সদর্থক যুক্তিবাক্যে। তো বিশেষ সদর্থক যুক্তিবাক্য হচ্ছে আয় যুক্তিবাক্য। আর একটা কি বলা হয়েছে যে উভয় পদে ব্যাপ্য, উভয় পদে ব্যাপ্য থাকে কি সার্বিক নয়ার্থক যুক্তিবাক্যে। তাহলে এটা কি হবে? বিশেষ সদর্থক এবং সার্বিক নয়ার্থক। তাহলে পরবর্তীতে আমাদের আছে কি যে একটি যুক্তিবাক্যে কয়টি পদ থাকে? আমরা জানি একটি যুক্তিবাক্যে দুইটি পদ থাকে, একটি উদ্দেশ্য পদ আর একটা হচ্ছে বিধেয় পদ। আমরা জানি কি যে শব্দটা নিজে তো স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারেই না, আবার কোনো শব্দের সাথে বা শব্দের সাথে ব্যবহৃত হতে পারে না, এটাকে বলে পদযোগ্য শব্দ। যখন এখানে হচ্ছে পদযোগ্য শব্দ কোনটা? এখানে আমরা জানি যে টিটা ব্যবহৃত হতে পারে, মানুষ পদটা স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে, টেবিল স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে, কিন্তু সাবাস এই পদটা নিজেও ব্যবহৃত কোন যুক্তিবাক্যে ব্যবহৃত হতে পারে না বা অন্য শব্দের সাথে বসেও ব্যবহৃত। পরবর্তীতে কোনটি অনির্দিষ্ট পদ? নির্দিষ্ট অনির্দিষ্ট পদ বলতে কি বোঝায়? নির্দিষ্ট পদ যখন কোনো পদকে বা কোনো শ্রেণীকে নির্দিষ্ট করে বোঝানো হবে তখন সেটাকে বলবো আমরা নির্দিষ্ট পদ। যেমন ওই বইটি আমার, বইটি হয় আমার, এখানে কি বইটি নির্দিষ্ট করে আমরা বলছি। এখানে কিন্তু স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে একটি আম, এটা নির্দিষ্ট পদ বোঝাচ্ছে, কিন্তু না, একটি আম, আম কোনটি যেটাকে বলা হয় সেটা বলা হয়নি। এইটা হচ্ছে কি অনির্দিষ্ট পদ, কিন্তু বইগুলো বোঝানো যাচ্ছে যে ওই বই, কোন বইগুলো, বা কলমটি ওই কলমটি, বা লাল ফুলটা। তাহলে অনির্দিষ্ট পদ কোনটা? একটি আম। মানে যখন কোনো একটা ব্যক্তিপদ মানে ব্যক্তিবাচক পদ বা কোনো একটা বিশিষ্ট পদ বা শ্রেণীবাচক পদকে নির্দিষ্ট করে বলা হবে না, তখন সেটাকে বলা হয় অনির্দিষ্ট পদ। তো এখানে সঠিক উত্তর হবে, এখানে কি আছে? সদর্থক, বিপরীত, নয়ার্থক, ব্যাহতার্থক।
তাহলে অন্ধ ও বোবা এই দুটি পদ কোন ধরনের পদ হবে? এই দুটি হচ্ছে ব্যাহতার্থক পদ। ব্যাহতার্থক পদ বলতে কি বোঝায়? যখন কোনো বৈশিষ্ট্য কোনো একটা পদের মধ্যে উপস্থিত থাকার কথা কিন্তু থাকে না বা ভবিষ্যতে থাকতে পারে, সেটাকে বলা হয় কি? ব্যাহতার্থক পদ। যেমন অন্ধ ও বোবা। অন্ধ ও বোবা এই ২ টা বৈশিষ্ট্য মানুষের মধ্যে থাকা সম্ভব। কিন্তু থাকে না। কিন্তু ভবিষ্যতে থাকার সম্ভাবনা আছে। কোন একটা মানুষ ভবিষ্যতে অন্ধ বা বোবা হতে পারে। এটাকে বলা হয় ব্যাহতার্থক পদ। এটাকে মজা করে কিভাবে মনে রাখতে পারো? যেমন আমরা পুরুষ মানুষ, আমাদের প্রত্যেকেরই বউ থাকা উচিত। কিন্তু নাই, কিন্তু ভবিষ্যতে থাকবে। এটাকে হচ্ছে কি? ব্যাহতার্থক পদ। তাহলে আমরা এই দিক দিয়ে শব্দ থেকে এসেছে। আমরা এটা বারবার আসছে, এটা দেখছি গুরুত্বপূর্ণ। এটা কয়েকবার হচ্ছে তোমার বোর্ডে আসছে, বিভিন্ন কলেজেও আসছে। টার্ম শব্দটা আমরা জানি, টার্ম শব্দের বাংলা প্রতিশব্দ পদ। এটা ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে এসেছে। আচ্ছা, উদ্দীপক টেবল নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। দৃশ্যকল্প ১, কিছু খাবার হয় ঠান্ডা। তাহলে কিছু হয় যদি এরকম থাকে, কিছু হয়, এটা কি বাক্য? এটা হচ্ছে বিশেষ সদর্থক বাক্য। দৃশ্যকল্প ২, সকল সাইকেল হয় পরিবেশ বান্ধব। তাহলে সকল আর হচ্ছে কি? হয়। এটা হচ্ছে কি? সকল হয়। তাহলে এটা হচ্ছে কি? সার্বিক সদর্থক। ১ ও ২ এর সাদৃশ্য কি কি? ১ ও ২ সাদৃশ্য যে উভয় যুক্তিবাক্য ইতিবাচক। হ্যাঁ, কিছু খাবার হয় ঠান্ডা। এটা কি যুক্তিবাক্য? আমরা যদি দেখছি, এটা হচ্ছে আই যুক্তিবাক্য, সকল সাইকেল হয় পরিবেশ বান্ধব। এটা হচ্ছে এ যুক্তিবাক্য। তাহলে আই এবং এ উভয়ই ইতিবাচক। উভয়ের বিধেয় পদ অব্যাপ্য। আমরা জানি আই যুক্তি বাক্যেরও বিধেয় পদ অব্যাপ্য। কেননা কি? এখানে যদি আমরা দেখি, কিছু খাবার হয় ঠান্ডা। এখানে কেন অব্যাপ্য এই ঠান্ডাটা? কারণ কিছু খাবার সম্পর্কে এই ঠান্ডাটাকে বলা হয়েছে। কিন্তু এই ঠান্ডা শব্দটা শুধু কিছু খাবার না, অনেক কিছুর উপরও কি হইতে পারতে পারে? ব্যবহৃত হইতে পারে। ঠান্ডা শুধু কিছু খাবার না, আরো অনেক বস্তু ঠান্ডা হতে পারে বা হচ্ছে যে আরো বিভিন্ন বিষয় ঠান্ডা হতে পারে। যেমন সমুদ্রের পানি ঠান্ডা হতে পারে। তো এই কারণে হচ্ছে কি? ঠান্ডা পদটা শুধু মানুষ পদের ক্ষেত্রে প্রযোজ্য। কিছু খাবারের ক্ষেত্রে প্রযোজ্য না। একইভাবে যে পরিবেশ বান্ধব, এই যে পরিবেশ বান্ধব শব্দটা, এই শব্দটা শুধু সকল সাইকেলের ক্ষেত্রেই সত্য না। পরিবেশ বান্ধব সাইকেল বাদে আরো অনেক পদার্থ আছে, অনেক বস্তু আছে। এই কারণে কি হয়? সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ সবসময় কি হয়? অব্যাপ্য হয়। তাহলে যেহেতু উভয় যুক্তিবাক্য ইতিবাচক, তাহলে কি হবে? অবশ্যই উভয় যুক্তিবাক্যের বিধেয় পদ অব্যাপ্য হবে। উভয়ের উদ্দেশ্য পদ ব্যাপ্য। এটা সত্য না। কারণ সার্বিক বাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়, কিন্তু বিশেষ বাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য। তাহলে উত্তর কি? ১ এবং ২। উত্তর হবে ১ এবং ২। আচ্ছা, উৎপত্তি হয়েছে, এটা বারবার আসছে, আগেও দেখছি আমরা, গুরুত্বপূর্ণ। ও, কোন ধরনের যুক্তিবাক্যে বিধেয় পদ ব্যাপ্য থাকে? কোন ধরনের যুক্তিবাক্যে বিধেয় পদ ব্যাপ্য থাকে? আমরা জানি সার্বিক যুক্তিবাক্যের বিধেয় পদ থেকে অব্যাপ্য। আর হচ্ছে তোমার কেন ব্যাপ্য থাকে? কারণ হচ্ছে কি? সার্বিক যুক্তি সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ থাকে অব্যাপ্য, এবং যে নয়ার্থক যুক্তিবাক্যগুলো থাকে, সে নয়ার্থক যুক্তিবাক্যের তোমার বিধেয় পদগুলো থাকে হচ্ছে ব্যাপ্য। কেননা নয়ার্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সম্পর্কে বিধেয় পদে সম্পূর্ণরূপে অস্বীকার করা হয় বা সম্পূর্ণরূপে ওটাকে ডিসএগ্রি করা হয়। এই কারণে নয়ার্থক যুক্তিবাক্যের বিধেয় পদ অব্যাপ্য থাকে। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, যেমন নর্থকারের যুক্তিবাক্য কি হতে পারে? নর্থক যুক্তিবাক্য বাক্য হইতে পারে। এখানে কি? সকল মানুষ নয় মেধাবী। আচ্ছা, পরবর্তীতে যদি আমরা যাই, সকল শিক্ষার্থী হয় বিনয়ী। এখানে উদাহরণটিতে সংযোজক কোনটি? এখানে সংযোজক কোনটি? আমরা জানি এই যে কি? যুক্তিবাক্যের প্রথমে থাকে উদ্দেশ্য পদ, সকল শিক্ষার্থী, আর হচ্ছে বিনয়, এটা কি? প্রেডিকেট বা বিধেয় পদ। তাহলে যে হয়, হয়টা হচ্ছে কি? এটা হচ্ছে সংযোজক। তাহলে এখানে কোনটি সংযোজক? সংযোজক হচ্ছে হয়। শব্দের আন্তর্জান্য হচ্ছে কি? প্রান্ত সীমা। যেহেতু যুক্তিবাক্যের দুই প্রান্তে হচ্ছে যে দুইটা পদ থাকে, এই জন্য টার্মিনাল শব্দটা এখানে ব্যবহার করা হয়। তো টার্মিনাল শব্দের অর্থ হচ্ছে প্রান্ত সীমা। এ জীববৃত্তি যোগ বুদ্ধিবৃত্তি যোগ অভদ্র। এখানে সকল ভদ্র মানুষ, এখানে অভদ্র হবে না, এখানে ভদ্র হবে। অভদ্র কাটা যাবে। আচ্ছা, আর উদ্দীপকের এ এবং বি এর মধ্যে হ্রাস বৃদ্ধির কোন হয়েছে? এখানে হচ্ছে কি? একটা পদের সকল ভদ্র মানুষ, এটা হচ্ছে কি? পদের
মানে ব্যক্তার্থ এবং জাত্যার্থ, এটা হচ্ছে কি পদের ব্যক্তার্থ। পদের ব্যক্তার্থ, এটা হচ্ছে কি পদের জাত্যর্থ। জাত্যর্থ। তাহলে এইখানে পদের ব্যক্তার্থ হচ্ছে কি সকল ভদ্র মানুষ। সকল ভদ্র মানুষ বলতে কি পৃথিবীতে যত ভদ্র মানুষ আছে সকল সংখ্যা বা পরিমাণকে বোঝায়। আর ব্যক্তার্থ বলতে কি বোঝায়? পদের ব্যাপ্যতার দিকটা, মানে একটা পদ একই অর্থে কত, মানে কত কিছুর উপর আরোপিত হচ্ছে, কত গুণ, মানে কত ব্যক্তি বা বস্তুর উপর আরোপিত হচ্ছে, সেটা হচ্ছে পদের ব্যক্তার্থ। জাত্যর্থ কি? জাত্যর্থ হচ্ছে কোনো পদের গুণগত দিক বা গুণগত দিককে বোঝায়, যেটা একটা পদ, যে পদটার অপরিহার্য বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো ছাড়া ওই পদটা আর পদ থাকে না। যেমন এখানে কি জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং এটা হবে কি ভদ্রতা। তাহলে একটা এই যে যে বৈশিষ্ট্যগুলো ছাড়া এই ব্যক্তিটা প্রকাশ পাবে না। মানুষ পদের জাত্যর্থ কি? মানুষ পদের জাত্যর্থ হচ্ছে জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি। যেমন এর একটা যদি অনুপস্থিত সে মানুষ থাকবে না। যেমন যদি বুদ্ধিবৃত্তি বাদ যায় তো জীববৃত্তি, জীববৃত্তি মানুষেরও আছে, গরুরও আছে, তাহলে তখন শুধু মানুষ থাকে না। তাহলে জাত্যর্থ হচ্ছে কোনো ব্যক্তির যে অপরিহার্য গুণ বা কোনো পদের অপরিহার্য গুণ। আর ব্যক্তার্থ কি? পরিমাণগত গুণ। এই ব্যক্তার্থ ও জাত্যার্থের যে হ্রাস বৃদ্ধির নিয়মটা, এই নিয়মটা ঘটে বিপরীত ভাবে, যেভাবে আমরা দেখতে পারি। যেমন সকল ভদ্র মানুষ, এটা হচ্ছে ব্যক্তার্থ। এর ব্যক্তার্থ যদি আমরা বৃদ্ধি করি তাহলে ভদ্র মানুষ আমরা বলতে পারি শুধু মানুষ। তাহলে কি অবশ্যই সকল ভদ্র মানুষ হচ্ছে মানুষের সংখ্যা পৃথিবীতে বেশি, ভদ্র মানুষের সংখ্যা খুবই কম। যখনই আমরা এই কাজটা করব তখন কিন্তু শুধু জীববৃত্তি, এই যে যে ভদ্রতা, ভদ্রতা জাত্যর্থটুকু বাদ হয়ে যাবে। তাহলে আমরা কি দেখলাম? যদি কোনো পদের ব্যক্তার্থ বৃদ্ধি করি তখন আমাদের জাত্যর্থ কমে যাচ্ছে। আবার একইভাবে যদি জাত্যর্থ বৃদ্ধি করে জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তির সাথে ভদ্রতা যোগ করি তখন কি হয়ে যাবে? এই সকল মানুষের থেকে সভ্য মানুষ হয়ে যাবে। যে সভ্য মানুষের সংখ্যাটা সকল মানুষের চেয়ে কম। তাহলে আমরা বলতে পারি যে ব্যক্তার্থ এবং জাত্যর্থ যে হ্রাস বৃদ্ধির নিয়ম, এই নিয়মটা বিপরীত ভাবে ঘটে। একটা বাড়াইলে আর একটা কমে, আর একটা কমাইলে আর একটা বাড়ে। আহা পদ নিরপেক্ষ শব্দ কেন? আহা পদ নিরপেক্ষ কেন? কারণ হচ্ছে আহা শব্দটা তোমার নিজেও ব্যবহৃত হতে পারে না, কোনো শব্দের সাথে মিশেও ব্যবহৃত হতে পারে না, যার কারণে হচ্ছে কি আহাটা পদ নিরপেক্ষ শব্দ। এরপর আছে নিচের কোনটি যুক্তির উপাদান? আচ্ছা, সিদ্ধান্ত, শব্দ, পদ এবং আশ্রয় বাক্য। এইখানে কি বলছে? যুক্তির উপাদান, যুক্তিবিদ্যার উপাদান না। যুক্তির উপাদান হচ্ছে কি শব্দ যুক্তির উপাদান, আমরা জানি যুক্তিতে শব্দ লাগে। পদ যুক্তির উপাদান, আশ্রয় বাক্য যুক্তির উপাদান। এখানে যুক্তির উপাদান না হচ্ছে সিদ্ধান্ত। যুক্তিবিদ্যায় বাক্য বলতে কি বোঝায়? এটা হচ্ছে প্রপোজিশন, এটা জাস্ট মুখস্থর বিষয়, জ্ঞানমূলক। পরবর্তীতে যদি আমরা যাই, যে পদের কেবলমাত্র গুণ অথবা পরিমাণ থাকে তাকে কি বলে? তাকে বলে আমরা জানি গুণ অথবা। এখানে কি খেয়াল করতে হবে কোশ্চেনটা, কেবলমাত্র গুণ অথবা পরিমাণ, মানে দুটো থাকবে না। যে পদ আমরা জানি কি যে পদের কেবলমাত্র গুণ আছে অথবা পরিমাণ আছে। তো গুণ বলতে কি বোঝায়? গুণ বলতে বোঝায় হচ্ছে তোমার জাত্যর্থ। গুণ বলতে বোঝাচ্ছে এখানে জাত্যর্থ। আর পরিমাণ বলতে বোঝাচ্ছে ব্যক্তার্থ। তো শুধুমাত্র যদি গুণ থাকে বা শুধুমাত্র পরিমাণ থাকে তাহলে ওটাকে আমরা বলি অজাত্যর্থক পদ। আর যদি দুইটাই থাকে তাহলে আমরা বলি কি জাত্যর্থক পদ হবে। এটি কোন প্রকারের যুক্তিবাক্য? মানে এই যেই যুক্তিবাক্য আমরা যদি দেখি, যদি এখানে কি থাকে, যদি হয় এবং বৃষ্টি হয় তাহলে, যদি এরকম কোন যুক্তিবাক্য থাকে, যদি তবে সম্পর্কযুক্ত এবং যুক্তিবাক্যের প্রথম অংশে শর্ত আরোপ করা থাকে, পরের অংশে কি থাকে ভালো ফসল হবে, এর মূল যুক্তিবাক্যটা বিধৃত থাকে, এরকম যুক্তিবাক্যকে আমরা বলি প্রাকল্পিক যুক্তিবাক্য। এরকম যুক্তিবাক্য আমরা বলে থাকি প্রাকল্পিক যুক্তিবাক্য। যেমন কি যদি বৃষ্টি হয় তাহলে ভালো ফসল হবে, যদি পড়াশোনা করা হয় তাহলে ভালো ফলাফল হবে। যেমন কি আমাদের মধ্যে প্রাকল্পিক মানুষজন আছে, যেমন যদি তুমি খাও তাহলে আমি খাবো, মানে তার কি জীবন মরণ সবকিছু নির্ভর করে কি অপরজনের উপর। এরপরে পরবর্তী যে সেন্টেন্সটা আছে, সরি, এই যে পদ অযোগ্য শব্দ কোনটি? এখানে কি পাখি, পাখি পদযোগ্য শব্দ একটা বাক্যে ব্যবহৃত হতে পারে। টি এটাও হইতে পারে, খানাও হইতে পারে। তাহলে কি সাবাস এটা কোন যুক্তি বাক্যে ব্যবহৃত হতে পারে, এটা একটা পদ অযোগ্য শব্দ।
পদ অযোগ্য শব্দ কোনটি? পদ অযোগ্য শব্দ আমরা জানি সাবাস। সাবাস শব্দটা কোনো বাক্যে নিজেও ব্যবহৃত হতে পারে স্বাধীনভাবে বা অন্য কোনো শব্দের সহযোগিতা নিয়েও ব্যবহৃত হতে পারে না। তাহলে এটা হচ্ছে কি পদ অযোগ্য শব্দ। আচ্ছা, পরবর্তীতে যদি আমরা যাই, যুক্তিবিদ্যার শব্দ কয় প্রকার? যুক্তিবিদ্যার শব্দ আমরা জানি ৩ প্রকার। পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ এবং পদনিরপেক্ষ শব্দ। তাহলে কয় প্রকার? এর পদ। এটা কি বিপরীত না বিরুদ্ধ? এই দুইটার মধ্যে অনেকের কনফিউশন হয় যে কোনটা বিপরীত পদ আর কোনটা হচ্ছে বিরুদ্ধ পদ। এখানে সাদা ও অসাদা এটা হচ্ছে কি বিরুদ্ধ পদ। বিরুদ্ধ পদ কোনটা? যখন এই দুইটা মিলে সাদা আর অসাদা দুইটা মিলে আর আর এর মধ্যে তৃতীয় কোনো পদের কোনো অস্তিত্ব নাই। যেমন তুমি সাদা বললা, সাদা বলতে সকল সাদা বস্তু এবং সাদা বস্তু বাদে পৃথিবীর যত রং আছে যেমন লাল, নীল, বেগুন, কমলা সব কি অসাদার মধ্যে পড়ে। তাহলে এখানে তৃতীয় কোনো বস্তুর উপস্থিতি থাকে, এটা হচ্ছে বিরুদ্ধ পদ। আর বিপরীত পদ কোনটা? যখন তুমি কারো সম্পর্কে একটা বললে আর একটা তুমি অস্বীকার করছো। যেমন হচ্ছে কি ভালো, মন্দ। আ আ বা হয়তো তুমি যার সম্পর্কে আরকি ভালো বলতে পারছো তার সম্পর্কে তুমি আরকি মন্দ বলতে পারতেছো না। তখন ওইটা হচ্ছে কি তোমার বিপরীত পদ। পরবর্তীতে আছে পদ হলো একটি যুক্তিবাক্যের কি? পদ কি? একটা যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং হচ্ছে কি বিধেয়। সংযোজক কি পদ? না, আমরা জানি সংযোজক পদ না। একটা যুক্তিবাক্যে ২ টা পদ থাকে, উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ। বলে পদ হচ্ছে একটা যুক্তিবাক্যের কি? উদ্দেশ্য এবং কি? সরি, উদ্দেশ্য এবং হচ্ছে বিধেয়। সংযোজক হবে না। তাহলে উত্তর হবে ১ ও ২। পরবর্তী যদি আমরা যাই, শিক্ষক, পিতা, প্রজা শব্দগুলো কোন ধরনের পদ? শব্দগুলো হচ্ছে আমরা জানি সাপেক্ষ পদ। সাপেক্ষ পদ কোনগুলো? যখন একটা পদ নিজে, নিজে কোনো অর্থ প্রকাশ করে না বা অন্য পদের উপর নির্ভরশীল। যেমন শিক্ষক। ছাত্র না থাকলে শিক্ষকের কোনো বা শিক্ষক পদটার কোনো অর্থ থাকে না। যেমন পিতা। পিতা হচ্ছে কি তার সন্তানের সাপেক্ষে সে পিতা। একইভাবে হচ্ছে কি প্রজা। সে যে প্রজা কি রাজার সাপেক্ষে সে প্রজা। তখন একটা না থাকলে আরেকটা থাকে না। এটাকে বলা হচ্ছে তোমার কি সাপেক্ষ পদ। তোমাদের খুব পরিচিত সাপেক্ষ পদ কি? বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড। যদি বয়ফ্রেন্ড থাকে, বয়ফ্রেন্ড কি গার্লফ্রেন্ড আছে বলে বয়ফ্রেন্ড অস্তিত্ব আছে। আর গার্লফ্রেন্ড আছে বলে বয়ফ্রেন্ড অস্তিত্ব আছে এবং বিপরীত হবে কি বয়ফ্রেন্ড আছে বলে গার্লফ্রেন্ড অস্তিত্ব আছে। তাহলে কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কি একটা সাপেক্ষ পদ। তাহলে এটা হচ্ছে কি সাপেক্ষ পদ। পরবর্তীতে উত্তম ও অধম পদ দুটি কি ধরনের পদ? এটা হচ্ছে কি বিপরীত পদ। মানে বিপরীত পদ বলতে কি বোঝায়? যখন কোনো একটা পদ একই সাথে সমান ব্যাপ্যতা বা একটা পদে ব্যবহৃত হয়ে সমান ব্যাপ্যতা গ্রহণ করতে পারে না। যেমন হচ্ছে কি উত্তম। যদি তুমি বলো লোকটি হয় উত্তম, তার সম্পর্কে তুমি অধম বলতে পারবে না। বা যদি বলো লোকটি হয় অধম, তার সম্পর্কে তুমি উত্তম বলতে পারবে না। এটা হচ্ছে কি বিপরীত পদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কোন ধরনের পদ? এটা কি একটা সরল পদ। সরল পদ কি? সরি, এটা হচ্ছে কি এটা হচ্ছে একটি যৌগিক পদ। সরল পদ কোনগুলো? সরল পদে যখন এক শব্দে একটা পদ বোঝায়। যেমন হচ্ছে কি মানুষ হয় মরণশীল। মানুষ এবং মরণশীল এক শব্দে বুঝাইছে। তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এটা কি একাধিক শব্দ। যখনই একাধিক শব্দ ব্যবহৃত হবে তখন সেটাকে বলবো আমরা যৌগিক পদ। পরবর্তীতে অযুক্তি বাক্য ব্যক্ত করে। অযুক্তি বাক্য কি? আমরা সার্থক বাক্য। আমরা জানি কি বিশেষ বাক্যের উদ্দেশ্য পদ কি হয়? অব্যপ্য হয়। এবং আবার কি জানি নয়ার্থক বাক্যের বিধেয় পদ ব্যাপ্য হয়। যেহেতু এটা বিশেষ নয়ার্থক তাহলে এর উদ্দেশ্য পদটা কি হবে? উদ্দেশ্য সাবজেক্ট পদটা হবে অব্যপ্য। আর যেহেতু এটি নয়ার্থক বাক্য এজন্য এর কি হবে? প্রেডিকেট পদটা হবে ব্যাপ্য। তাহলে অযুক্তি বাক্য ব্যক্ত করবে কি? অযুক্তি বাক্য ব্যক্ত করবে প্রেডিকেটকে বা বিধেয়কে। এরপরে ব্যাপ্যতার নিয়ম কয়টি? আমরা জানি ব্যাপ্যতার ৪টি নিয়ম আছে। ব্যাপ্যতার নিয়ম হচ্ছে ৪টি। ব্যাপ্যতার নিয়ম হচ্ছে কি ৪টি। ব্যাপ্যতার নিয়ম হচ্ছে কোন যুক্তি বাক্যের মানে ৪টি নিয়মের আলোকে ব্যাপ্যতার নিয়মটা ব্যাখ্যা করা হয়। ডিলেট। এরপরে কোন পদটি নয়ার্থক? নয়ার্থক বলতে কি বোঝায়? কোন পদে যখন কোনো কিছুর অনুপস্থিতি থাকে তখন সেটাকে বলা হয় হচ্ছে নয়ার্থক। যেমন এখানে কোনটা আছে? কোন যুক্তি বাক্য যখন কোনো কিছুর অনুপস্থিতি থাকে তখন সেটাকে বলা হয় নয়ার্থক। যেমন কি
অন্ধকার, অন্ধকার কি আছে? আলোর অভাব আছে, তখন এটা কি? নর্থক যুক্তিবাক্য, নর্থক পদ। আচ্ছা। এরপরে পদের সাধারণ ও অনিবার্য গুণকে কি বলা হয়? পদের সাধারণ গুণ বা অনিবার্য গুণ, যে গুণটা লাগবে সেটাকে, পদের যে গুণটা ছাড়া কি কোনো পদের সাধারণ অনিবার্য গুণ যে গুণটা থাকবে এটা হচ্ছে কি একটা পদের জাত্যর্থ। কারণ হচ্ছে কি কোন একটা পদ, সেই পদটা যে বৈশিষ্ট্য, জাত্যর্থ যে বৈশিষ্ট্যগুলো থাকবে, সেই বৈশিষ্ট্যগুলোকে বলা হচ্ছে তোমার কি পদের সাধারণ ও অনিবার্য গুণ। আমরা আগেই জানছি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেমন কোন পদ, স্বামী স্ত্রী কি সেরকম পদ, এটা একটা কি সাপেক্ষ পদ। আচ্ছা, এরপরে উদ্দীপকটি পরে 18-19 নং প্রশ্ন উত্তর দাও। সকল শিক্ষার্থী হয় মেধাবী, উদাহরণটির প্রতীকটি রূপ কি? সকল, যদি আমরা জানি কি সকল হয়, সকল হয় যদি কোনো বাক্যে থাকে এটা কি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। সার্বিক সদর্থক যুক্তিবাক্যের প্রতীক রূপ আমরা জানি এ, তাহলে যুক্তিবাক্য হচ্ছে কি সার্বিক সদর্থক। যেমন কি যদি আমরা সবগুলো বাক্য এখানে দেখি, এখন দেখা হয়ে যাচ্ছে, দেখেন এই যে কি এ বাক্য, এ বাক্য হচ্ছে কি এ বাক্যকে আমরা যদি সংক্ষেপে বলি তাহলে হচ্ছে সকল হয়, এটা হচ্ছে কি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। এটা হচ্ছে কি কোনো নয়, কোনো নয়। যেমন সকল হয়, যেমন সকল মানুষ হয় মরণশীল, এবং কি কোনো নয়, কোনো মানুষ নয় অমর, এটা হচ্ছে কি বাক্য হয় কিছু হয়, কিছু হয়, এটা কি যুক্তিবাক্য? এটা হচ্ছে কি তোমার বিশেষ সদর্থক যুক্তিবাক্য, বিশেষ সদর্থক। এর উদাহরণ কি হতে পারে? যেমন কিছু শিক্ষার্থী হয় সৎ, এটা হচ্ছে কি কিছু হয়। এবং ও যুক্তিবাক্য হচ্ছে কিছু নয় মানুষ নয় সৎ, এটা হচ্ছে কি এটা হচ্ছে বিশেষ নয়ার্থক যুক্তিবাক্য, বিশেষ নয়ার্থক যুক্তিবাক্য। তাহলে হচ্ছে কি এ ই আই ও, এ সার্বিক সদর্থক, ই হচ্ছে সার্বিক নয়ার্থক, আই হচ্ছে বিশেষ সদর্থক এবং ও হচ্ছে বিশেষ নয়ার্থক যুক্তিবাক্য। আচ্ছা, এরপরে 42 পদের ইংরেজি প্রতিশব্দ কোনটি? এটা জানি আমরা হচ্ছে পদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টার্ম। যদি শুধু ইংরেজি প্রতিশব্দ তখন বলবো আমরা টার্ম, আর যদি বলে যে কোন শব্দ তখন হচ্ছে টার্মিনাস। আচ্ছা, আচ্ছা, উদ্দীপকটি পড়ে 16 নং প্রশ্ন উত্তর দাও। জবা তার বন্ধু রিপুকে বলল, এখানে বলল হবে সকল মানুষ মরণশীল, সকল মানুষ মরণশীল, তাহলে কি রিপু বলল সকল জীব হয় মরণশীল। জবার উক্তিটি, জবার বাক্যটি কি ছিল আমরা যদি আবার দেখি, সকল মানুষ মরণশীল। আচ্ছা, এই বাক্যে কি যুক্তি বাক্যে সকল কিছু আছে? সকল মানুষ, সকল মানুষ আছে, এটা উদ্দেশ্য আছে, মরণশীল বিধেয় আছে, কিন্তু কোনো সংযোজক আছে? সংযোজক নাই। তাহলে কি জবার বক্তব্যটা কি এটা কি জবার বক্তব্যটা একটা বাক্য? না, বাক্য না, এটা যুক্তি বাক্য। হ্যাঁ, একটা জবার বক্তব্য একটা বাক্য আছে অবশ্যই। যখন কেউ মানুষের মনের ভাব প্রকাশ করে লিখিত মাধ্যমে প্রকাশ পায় সেটা একটা বাক্য। এক বা একাধিক শব্দ দ্বারা যখন মানুষের মনের ভাব প্রকাশ পায় ওটা বাংলা ব্যাকরণ সেটা বাক্য বলতে, এটা বাক্য বলা যায়, কিন্তু যুক্তি বাক্য না, যুক্তি বাক্য বলা যায় না, এই যুক্তি বাক্য বলা যায় না। তাহলে জবার এটাকে বলা যায় একটা বাক্য। অংশ থাকে আমরা জানি, একটি যুক্তি বাক্যের তিনটি অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট বা বা আরেকটা হচ্ছে কি সাবজেক্ট বা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে সংযোজক, আর একটা হচ্ছে কি বিধেয়। আচ্ছা, পরবর্তীতে মানুষ হয় মরণশীল, এই উদাহরণটিতে কোনটির সাথে সম্পর্কিত? এটা কি মানুষ হয় মরণশীল, এখানে প্রথমটা হচ্ছে মানুষ, এটা হচ্ছে সাবজেক্ট, হয় সংযোজক, মরণশীল হচ্ছে প্রেডিকেট বা কি বিধেয়। তাহলে এটা কি একটা যুক্তি বাক্য, যেহেতু যে একটা বাক্যের যুক্তিবিদ্যা একটা বাক্য হতে হলে বা একটা যুক্তি বাক্য হতে হলে যে তিনটা বৈশিষ্ট্য দরকার, সেই তিনটা বৈশিষ্ট্য এখানে আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি একটা যুক্তি বাক্য। আমাদের আজকের সেশনে মোটামুটি এই পর্যন্তই ছিল, যেখানে আমরা চেষ্টা করছি যুক্তির উপাদানের মধ্যে শব্দ এবং বাক্য, শব্দের শ্রেণীবিভাগ, বাক্যের শ্রেণীবিভাগ, গুণ ও পরিমাণের ভিত্তিতে বাক্যের শ্রেণীবিভাগ, এবং এখানে হচ্ছে ব্যাপ্যতা, ব্যাপ্যতার নিয়ম,
সবগুলো বিষয় আনতে। আশা করি তোমরা যদি ক্লাসটি ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো, তাহলে এই অধ্যায় থেকে আর কোনো কনফিউশন থাকবে না। দেখা হবে পরবর্তী ক্লাসে।